আসসালামু আলাইকুম। মোহাম্মদ ইফতেখার স্বাগত জানাচ্ছি এনটিভির মধ্যরাতের খবরে। গ্রাউন্ড সিমেন্ট শিরোনাম দেখছিলেন, এবার চলে যাব পুরো খবরে। সরকার পরিচালনা এবং দলের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে নেতাকর্মীদের সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বলেন, নির্বাচনের আগে দেয়া বিএনপির ইশতেহার এখন দেশের মানুষের ইশতেহারে পরিণত হয়েছে। শনিবার রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে বিএনপির সহযোগী সংগঠনের নেতাদের সাথে মতবিনিময় সভায় প্রধানমন্ত্রী এসব কথা বলেন। ইফতেখার রেজার রিপোর্ট। সরকার গঠনের পর প্রথমবারের মতো সারা দেশের সাংগঠনিক নেতাদের সঙ্গে মতবিনিময় সভায় বসলেন বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান। বিএনপির সহযোগী সংগঠন, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের জেলা ও মহানগর ইউনিটের শীর্ষ 2 নেতা অংশ নেন। দলের মহাসচিব, স্থায়ী কমিটির সদস্য এবং মন্ত্রী প্রতিমন্ত্রীরাও দিনব্যাপী এ মতবিনিময় সভায় অংশ নেন। মতবিনিময় সভায় প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, সরকার গঠনের পর দলের এবারের যুদ্ধ হলো জনসাধারণের কাছে করা প্রতিজ্ঞাগুলোর বাস্তবায়ন। আমরা বলি বর্তমান সরকার বিএনপি সরকার, অর্থাৎ সরকার ঠিকই আছে কিন্তু বিএনপি সরকার। সেজন্য বিএনপি যদি সহযোগিতা না করে অনেক ক্ষেত্রেই সরকার সফল হতে পারবে না, এবং বিএনপির সফলতা তখনই নির্ভর করছে যখন আপনারা এখানে উপস্থিত প্রত্যেকটি মানুষ এবং আপনারা যাদেরকে নেতৃত্ব দিচ্ছেন তাদেরকে সাথে নিয়ে সরকারের পেছনে এসে না দাঁড়ান। তা এর বাইরেই হলে আমরা সরকারকে কাঙ্ক্ষিত লক্ষ্যে নিয়ে যেতে পারবো না। ফ্যাসিস্ট সরকারের আমলে বিএনপি নেতাকর্মীরা নির্যাতিত এবং গুম খুনের শিকার হচ্ছিল। তখন বিএনপি চেয়েছিল দেশে এমন একটি পরিবেশ তৈরি হোক যেখানে তর্ক বিতর্ক থাকবে, কিন্তু কথা বলার সুযোগ বন্ধ হবে না। যখন স্বৈরাচারের বিরুদ্ধে, ফ্যাসিবাদের বিরুদ্ধে আমরা আন্দোলন করছিলাম, তখন আমরা বলেছিলাম যে আমাদের উপরে যেরকম অত্যাচার নির্যাতন হচ্ছে, যেরকম গুম খুনের শিকার হচ্ছে রাজনৈতিক দলের নেতাকর্মীরা, আমরা চাই দেশে এমন একটি রাজনৈতিক পরিস্থিতি হোক যেখানে আমরা ডিবেট করব, কথা বলবো, কিন্তু এরকম পরিস্থিতি আমরা তৈরি হতে দেব না। এরকম অনেকগুলো আমরা কথা বলেছিলাম। মতবিনিময় শেষে বিএনপির অঙ্গ সংগঠনের নেতারা জানান, বিএনপি চায় সরকার এবং সংগঠন দুটি জনগণের প্রত্যাশায় কাজ করবে। সরকার, রাষ্ট্র এবং দল নিরবচ্ছিন্ন একটি সম্পর্ক রাখা দরকার, সেই গুরুত্ব আমরা উপলব্ধি করতে পারছি এবং সেভাবে আমরা কাজ করবো ইনশাআল্লাহ। নেতাকর্মীদের থেকে সুনির্দিষ্টভাবে ওনারা জানতে চেয়েছেন, বিশেষ করে সরকার প্রধান কি ব্যবস্থা গ্রহণ করলে বাংলাদেশের সাধারণ মানুষ উপকৃত হতে পারবে। আর প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহাদি আমিন বলেন, মতবিনিময়ের মাধ্যমে কেন্দ্র ও তৃণমূলের সম্পর্ক জোরদার করার প্রয়াস দলের। মূল উদ্দেশ্য জনগণের দল হিসেবে বিএনপি নিশ্চিত করতে চায় মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে নির্বাচনের প্রতিটি প্রতিশ্রুতিকে যত দ্রুততার সাথে সম্ভব স্বচ্ছতা, ন্যায্যতা এবং সমতার ভিত্তিতে সেগুলো বাস্তবায়ন করা। নির্বাচনের পর সরকারি ক্ষমতায় থেকেও দলকে সঠিকভাবে পরিচালনার এই উদ্যোগে উজ্জীবিত ছিল নেতারা। ইফতেখার রেজা, এনটিভি নিউজ, ঢাকা। শারীরিক প্রতিবন্ধকতাকে জয় করে উদ্ভাবনী দৃষ্টান্ত স্থাপন করেছেন একাদশ শ্রেণীর শিক্ষার্থী ওয়াকিবুল ইসলাম। তার উদ্ভাবিত বাহনটি পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার সকালে রাজধানীর প্রধানমন্ত্রীর তেজগাঁও কার্যালয়ে প্রধানমন্ত্রী নিজেই বাহনটিতে চড়ে কার্যালয় এলাকা ঘুরে দেখেন। উদ্ভাবনী এ উদ্যোগের প্রশংসা করে তিনি বলেন, প্রতিবন্ধী মানুষের জীবনমান উন্নয়নে সরকারি সহায়তা অব্যাহত থাকবে। স্বল্প খরচে আরও নিরাপদ ও আধুনিক যানবাহন তৈরিতে গবেষণা ও পরিকল্পনার উপর গুরুত্ব আরোপ করেন সরকার প্রধান। প্রতিবন্ধীদের বিভিন্ন সমস্যা সমাধানে কার্যকর পরিকল্পনা গ্রহণের আশ্বাসও দেন প্রধানমন্ত্রী। এদিকে গাজীপুরের কাপাসিয়ায় শারমিন বেগম, তার 3 কন্যা ও ভাই রসুল মোল্লা হত্যাকাণ্ডের ঘটনায় শোকের মাতম চলছে। নিহতদের গ্রামের বাড়ি গোপালগঞ্জ সদর উপজেলার পাইককান্দি গ্রামে। হত্যাকাণ্ডের শিকার শারমিন ও তার ছোট ভাই রসুল মোল্লা গোপালগঞ্জ সদর উপজেলার পাইককান্দি গ্রামের চৌকিদার শাহাদাত মোল্লার সন্তান। ছেলেমেয়ে ও 3 নাতনিকে হারিয়ে দিশেহারা হয়ে পড়েছেন নিহত শারমিন বেগম ও রসুল মোল্লার মা ফিরোজা বেগম। এ ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে পুরো এলাকায়। এমন নির্মম হত্যাকাণ্ডে অভিযুক্ত ফোরকানকে দ্রুত গ্রেফতার করে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার দাবি স্বজনদের।
ভারতের প্রতি সব দল ও ধর্মের মানুষের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান জানিয়েছেন জামাত ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। বলেন, সীমান্ত হত্যা সহ সম্ভাব্য পুশহীন পরিস্থিতির প্রতি নজর রাখবে জামাত। আইন শৃঙ্খলা পরিস্থিতির সমালোচনা করে গাজীপুরে একই পরিবারের 5 জন হত্যা সহ সব হত্যাকাণ্ডের দ্রুত বিচারের দাবিও জানান তিনি। এছাড়া দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি দেখতে আগামীকাল থেকে সরাসরি মাঠে নামার ঘোষণা দিয়েছেন তিনি। জুবায়ের প্রধানের রিপোর্ট। জাপানে 8 দিনের সফর শেষে দেশে ফিরলেন জামাত আমির ডাক্তার শফিকুর রহমান। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সংবাদ সম্মেলনে সফরের সময় সেই দেশের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সঙ্গে সাক্ষাৎ ও মতবিনিময় সভা সম্পর্কে জানান বিরোধী দলীয় নেতা। এখানে হলো 5 জন, নোয়াগাঁয় হলো 4 জন, চিটাঙ্গেলে 3 জন, সব গোলাকাটা। এগুলা কি? এরা কারা? কারা এগুলা করে পালিয়ে যায়? কোথায় যায়? কার লোক? কে শেল্টার দেয়? এগুলো অবশ্যই খুঁজে বের করতে হবে। এগুলা না হয় ফেসবুকে মানে যুদ্ধ চালাইলে তো হবে না। ফেসবুকের যুদ্ধ বাদ দিয়ে কালপিটদের বিরুদ্ধে এখন যুদ্ধে নামতে হবে সরকার। এছাড়া সম্প্রতি ভারতের নির্বাচনকে কেন্দ্র করে বিশেষ কোনো ধর্মকে টার্গেট করে অত্যাচার যেন করা না হয় সে বিষয়ে দেশটির সরকারের দৃষ্টি আকর্ষণ করেন ডাক্তার শফিকুর রহমান। আমরা এই বিষয়গুলা অবজার্ভ করছি, পর্যবেক্ষণ করছি। আমরা পর্যবেক্ষণ করে এই ব্যাপারে প্রতিবেশী দেশ হিসেবে আমাদের যেটা করণীয় সেটা আমরা করব। 2 নম্বর হচ্ছে যে এটা পশ্চিমবঙ্গ কেন, দুনিয়ার যে কোনো জায়গায় যদি কোনো নিরীহ মানব গোষ্ঠীর উপর কোনো ধরনের জুলুম করা হয় আমরা তার বিপক্ষে। আমরা ইন্ডিয়া সরকারের প্রতি অনুরোধ জানাবো, বিশেষ কোনো ধর্ম, বর্ণ কিংবা গোত্রকে যেন টার্গেট করে কারো কোনো ক্ষতি সাধন করা না হয়। বাংলাদেশে ক্যান্সার ইনস্টিটিউট ও হাসপাতাল করার জন্য জাপানকে অনুরোধ করলে তারা ইতিবাচক সাড়া দিয়েছে বলেও জানান জামাত আমির। জুবায়ের প্রধান, এনটিভি নিউজ, ঢাকা। সংস্কার ইস্যুতে দাবি আদায় রাজপথে এখন শেষ জায়গা বলে মন্তব্য করেছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। বিভিন্ন দেশের কূটনীতিকদের সঙ্গে আলাপকালে তিনি কথা বলেন। শনিবার রাজধানীর একটি হোটেলে সংস্কার নিয়ে আলোচনার আয়োজন করে এনসিপি। অনুষ্ঠানে নাহিদ ইসলাম বলেন, নির্বাচনের আগে বিএনপি সংস্কার মেনে নিলেও জয়লাভের পর আগের অবস্থান থেকে সরে এসেছে। খুব স্পষ্টভাবে বলেছি যে সরকার বা বিএনপি একটা ছলচাতুরি করছে। তারা জুলাই সনদকে জুলাই আদেশ বা গণভোটের সাথে একটা বাইনারিতে নিয়ে গেছে এবং তার উপরে স্থান দিচ্ছে। এবং জুলাই সনদে যে জুলাই সনদটাকে কেন প্রবলেমেটিক হলো, কারণ এখানে নোট অফ ডিসেন্ট দেওয়া হলো এবং পরবর্তীতে নোট যুক্ত করা হলো। তো নোট অফ ডিসেন্ট কোনো সিদ্ধান্তের পার্ট না। নোট অফ ডিসেন্ট আপনার যে কোনো সিদ্ধান্তে একটা রেকর্ডের জন্য রাখা হয়। তো এই কারণে কিন্তু আমরা তখন সাইন করি নাই, এটার লিগাল ভিত্তি চাইছি। তো এখন তো গণভোট যখন হয়েছে, গণভোটই আসলে রিয়েল ম্যান্ডেট। সংস্কারের ব্যাপারে কোনো ধরনের নেগোসিয়েশন বা সমঝোতা করবে না জাতীয় নাগরিক পার্টি, এমন মন্তব্য করেছেন এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। শনিবার রাতে বাংলা মোটরে দলটির কার্যালয়ে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে এনসিপির মেয়র প্রার্থী আরিফুল ইসলাম আদিবের নির্বাচনী প্রস্তুতি ও কর্মশালা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। আসিফ মাহমুদ বলেন, দেশে আর পুরনো বন্দোবস্ত রাজনীতি হবে না। নতুন রাজনৈতিক বন্দোবস্ত চাওয়া শক্তিগুলোর মধ্যেই হবে প্রতিদ্বন্দ্বিতা। সজীব ভুঁইয়া অভিযোগ করেন, বর্তমান সরকার পুরনো কথা ভুলে গিয়ে আওয়ামী লীগের আসনে বসেছে। পেশি শক্তির রাজনীতিতে আগ্রহী নয় এনসিপি। জনগণের শক্তিকে কাজে লাগিয়ে ক্ষমতায় যাওয়ার প্রত্যাশার কথাও জানান তিনি। রুশ বাহিনীর হয়ে যুদ্ধে গিয়ে নিহত হয়েছেন কিশোরগঞ্জের রিয়াদ নামে এক যুবক। ইউক্রেনীয় বাহিনীর ড্রোন হামলায় রিয়াদ নিহত হয়েছেন বলে জানা গেছে। গত 2 মে রুশ সীমান্তে ইউক্রেনীয় বাহিনী ড্রোন হামলা চালায়। এতে রিয়াদ সহ 2 বাংলাদেশি ও 1 জন নাইজেরীয় নিহত হন ও আহত হন 3 জন। শুক্রবার মৃত্যুর বিষয়টি রিয়াদের পরিবার জানতে পারে। নিহত রিয়াদ করিমগঞ্জ উপজেলার মাঝিরকোনা গ্রামের বাসিন্দা, সাবেক শিক্ষক আব্দুর রশিদের ছেলে। রিয়াদের বাবা জানান, রিয়াদের বন্ধু লিমন দত্ত মেসেঞ্জারের মাধ্যমে তার মৃত্যুর খবর পরিবারকে জানান। লিমন নিজেও রাশিয়ায় সেনাবাহিনীর একই ক্যাম্পে কর্মরত ছিলেন এবং ড্রোন হামলায় একটি পা হারিয়ে বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন। যুক্তরাষ্ট্রের নৃশংস হত্যাকাণ্ডের শিকার বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা সুলতানা বৃষ্টির মরদেহ দেশে পৌঁছেছে। শনিবার সকালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায় তার মরদেহ। স্বজনদের আহাজারি আর সহপাঠীদের কান্নায় ভারী হয়ে ওঠে বিমানবন্দর এলাকা। পরে বৃষ্টির মরদেহ নেওয়া হয় মাদারীপুরে তার গ্রামের বাড়িতে। সেখানে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয় তাকে।
আবির আহমেদের রিপোর্ট। উচ্চশিক্ষার স্বপ্ন নিয়ে যুক্তরাষ্ট্রে পাড়ি জমিয়েছিলেন নাহিদা সুলতানা বৃষ্টি, কিন্তু সেই স্বপ্ন থেমে গেল এক নির্মম হত্যাকাণ্ডে। অবশেষে কাঠের কফিনে বন্দী হয়ে দেশে ফিরলেন এই মেধাবী শিক্ষার্থী। শনিবার সকাল 9:10 হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ফ্লোরিডার অরল্যান্ডো থেকে নিয়ে আসা হয় বৃষ্টির মরদেহ। বিমানবন্দরে আগে থেকেই অপেক্ষায় ছিলেন বৃষ্টির বাবা মা, স্বজন ও সহপাঠীরা। একমাত্র মেয়েকে হারিয়ে বাকরুদ্ধ হয়ে পড়েন মা বাবা। আমি সবার কাছে দোয়া চাই, আর ওই ঘাতকের জন্য সর্বোচ্চ শাস্তি হয়। আমি চাই যে বৃষ্টি হত্যা করছে তাদের ঝুলাইয়া ফাঁসি দেওয়া হয়। বিমানবন্দরে উপস্থিত থেকে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করেন পররাষ্ট্র সচিব। এ সময় তিনি বলেন, বৃষ্টির পরিবার যাতে ন্যায় বিচার পায় সে বিষয়ে সচেষ্ট থাকবে সরকার। তাদের বিচার যথাযথভাবে হয় সেজন্য কাজ করে যাচ্ছে। আমরা মার্কিন কর্তৃপক্ষের সাথে সার্বক্ষণিক যোগাযোগের মধ্যে আছি। আশা করা যায় বৃষ্টির পরিবার বৃষ্টির হত্যাকাণ্ডের সঠিক এবং সুষ্ঠু বিচার করে। এদিকে নাহিদা সুলতানা বৃষ্টির লাশবাহী অ্যাম্বুলেন্স বাড়িতে ঢুকতেই কান্না আর শোকে ভেঙে পড়েন স্বজন ও এলাকাবাসীরা। বাদ আছর জানাজা শেষে গ্রামের বাড়ি মাদারীপুর জেলার খোয়াজপুর ইউনিয়নের চরগোবিন্দপুর গ্রামে পারিবারিক কবরস্থানে দাদা দাদির কবরের পাশেই তাকে দাফন করা হয়। এর আগে গত 16 এপ্রিল যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডায় অধ্যয়নরত দুই বাংলাদেশি পিএইচডিধারী শিক্ষার্থী জামিল আহমেদ মিলন ও নাহিদা সুলতানা বৃষ্টি নিখোঁজ হন। পরে পুলিশ নিশ্চিত করে দুজনই হত্যাকাণ্ডের শিকার হয়েছেন। আবির আহমেদ, এনটিভি নিউজ, ঢাকা। টানা বৃষ্টি, এরপর উকি দেয়া রোদ, তবুও হাওড়া অঞ্চলে কৃষক কৃষাণীর হাহাকার। সুনামগঞ্জ, নেত্রকোনা, হবিগঞ্জ, মৌলভীবাজার, কিশোরগঞ্জের হাওড়া অঞ্চলে জলমগ্ন জমিতে ভেসে উঠেছে দগদগে ঘা। নতুন করে বেড়েছে গোখাদ্য সংকট। ক্ষতিগ্রস্ত ফসল নিয়ে নির্বিকার কৃষক। ইমরুল কায়েসের ডেস্ক রিপোর্ট। সুনামগঞ্জের বিস্তীর্ণ হাওর এখনো জলমগ্ন। পানির নিচে তলিয়ে যাওয়া কৃষকের সোনালী স্বপ্নগুলো পচে দুর্গন্ধ ছড়াচ্ছে। তবুও কৃষকের প্রাণান্ত চেষ্টা, কিভাবে দুর্দশা মারিয়ে সচল রাখা যায় জীবনের চাকা। টানা বৃষ্টির পর বেশ কয়েকদিন রোদের দেখা মিললেও তা অপর্যাপ্ত। তবুও অতি কষ্টে পানির নিচে তলিয়ে যাওয়া ধান তুলে খলায় শুকাতে ব্যস্ত চাষিরা। কৃষকের নতুন চিন্তার বিষয় গোখাদ্য সংকট। মানুষের যে চাল এখন খাইতে পারবো একটা মন, কিন্তু গরু তো আর খাইতে পারতো না। হয়েছি কেন 4-5 কাজ জমি হয়েছিলাম নিচে গিয়ে, এখন মানে ওই মানুষের জমি খাইটা উঠে তুলেরাম। শ্রমিক সংকটে ধান কেটে ঘরে তুলতে পারছেন না মৌলভীবাজারের চাষিরা। কৃষি বিভাগের তথ্য মতে জেলায় 4200 হেক্টর জমির ধান নষ্ট হয়েছে। অতিবৃষ্টি ও ঢলের পানিতে নেত্রকোনার মোহনগঞ্জ ও খালিয়াজুড়ি উপজেলার বোরাবাদ ক্ষতিগ্রস্ত হয়েছে। হাওরের চাষিদের সব ধরনের সহযোগিতার আশ্বাস দিয়েছেন সংসদ সদস্য লুৎফুজ্জামান বাবর। এই যারা ক্ষতিগ্রস্ত, আমরা এই ক্ষতিগ্রস্ত বলতে এখানে যেটা মনে করি, যারা বর্গা দিচ্ছে তারা না, যারা বর্গা নিচ্ছে সে তো বছর নিচ্ছে নগদ টাকা দিয়ে, এবং আবার চাষও করছে, চাষের জন্য ইনভেস্টমেন্ট করছে, সে তারা পাবে। আর যারা কৃষক অল্প জমি আছে, নিজের জমি নিজে চাষ করছে, তারাও ক্ষতিগ্রস্ত হয়েছে। এই দুটো শ্রেণী পাবে। নদ নদীর পানি কমায় পরিস্থিতি উন্নতি হচ্ছে কিশোরগঞ্জের হাওরে। কাঁচা ধান এইটা ধানই কিছু কাটছি, আর বাইরে ধান কাটতে পারি না, তো এই আউরের মধ্যে চুনাও ধরে। ছয়ানি ক্ষেত করছি, আমি 30 মণ ধান পাইছি, আর সব ধান ফাইনে নিচে গা। আবহাওয়া অনুকূলে থাকলে আগামী 10 দিনের মধ্যে ধান কাটা শেষ হবে বলে জানিয়েছে কৃষি বিভাগ। ইমরুল কায়েস, এনটিভি নিউজ ডেস্ক। এবার প্রবাসের খবর। সংযুক্ত আরব আমিরাতে বাংলাদেশ প্রবাসী অধিকার পরিষদের 6ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। এনটিভি আমিরাত প্রতিনিধি মামুনুর রশিদ জানান, মোহাম্মদ হালিম গাজীর সভাপতিত্বে ফরহাদ গাজী ও আলাউদ্দিন আকাশের যৌথ সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন আজিজ কাজল এবং প্রধান বক্তা ছিলেন জুয়েল রানা। বিশেষ অতিথি ছিলেন ইঞ্জিনিয়ার সেলিম, মোহাম্মদ মাসুদ আহমেদ, রাসেল চৌধুরী রানা, হাসান সবুর, আলাউদ্দিন আকুন। অনুষ্ঠানে প্রবাসীদের জন্য সংসদে সংরক্ষিত আসন, বিদেশে কর্মী পাঠানোর ব্যয় কমানো সহ 10 দফা দাবি করা হয়। আর এই ছিল মধ্যরাতের খবর। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbb.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। ধন্যবাদ সবাইকে, শুভরাত্রি।